এতদিন আপনাদেরকে অন্য পিসিতে ক্লাস করিয়েছি, আজকে আবার আমার নিজের পিসিতেই চলে আসলাম। তা আমরা ক্লাস করতেছিলাম W3 Core Apps ক্লাসেস। এখানে গিয়ে একটি মাস্টারিং ইন জাভা স্ক্রিপ্ট একটি ফোল্ডার আছে এবং ওইখানের মধ্যে আমরা আজকে ক্লাস করব। যে ক্লাসটি করব ওই ক্লাসটা কততম ক্লাস বলেন তো ভাইয়া? ক্লাস 07। হ্যাঁ, ইয়েস। আমরা আর হয়তো 5 থেকে 6টি ক্লাস করলে জাভা স্ক্রিপ্টের বেসিক টু মিড লেভেল পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। সর্বোচ্চ আমরা 15 থেকে 20টা ক্লাসের মধ্যে জাভা স্ক্রিপ্টের উপর আমরা বস হয়ে যেতে পারবো। হ্যাঁ ভাইয়া 20টা পান ভাইয়া। হ্যাঁ, আমরা তো অনেকগুলো প্রজেক্ট করব, তো তখন আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে এবং জাভা স্ক্রিপ্টটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মনে থাকবে। তবে আপনারা মনে রাখবেন হ্যাঁ ভাইয়ার এই কোর্সটাকে আপনি একটা ফান্ডামেন্টাল কোর্স হিসেবে নেবেন। আপনি যে শুধু জাভা স্ক্রিপ্ট শিখতেছেন এমনটা না, কিন্তু আপনি দেখবেন এখন যদি পিএইচপি শুরু করেন, আপনি যদি পাইথন শুরু করেন, আপনি যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে যান, দেখবেন আপনার কাছে এগুলো একদম ইজি হয়ে যাবে। তা আমাদের এখানের মধ্যে দেখবেন আমি এক এক সময় ওই কোর্সগুলো রান করলে আপনারা এগুলো করবেন, তখন দেখবেন যে আপনার কাছে কতটা ইজি লাগতেছে। এটা একটা প্রোগ্রামিং কোর্সের ফান্ডামেন্টাল কোর্স আপনি ধরে নিতে পারেন। তা আমি ওইভাবেই আপনাদের এই কোর্সটাকে কমপ্লিট করব। ভয়টা ছিল, ওই ভয়টা আপনার ভিডিও থেকে দূর হয়ে গেছে ভাইয়া। আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামিং এর এই ক্লাসগুলো কমপ্লিট করার পর দেখবেন আপনার কাছে কত ভালো লাগতেছে। আর ভাইয়া যখন আপনাদেরকে প্রজেক্ট করাবো এবং আপনাদেরকে যখন আমি নিয়ে ক্লাস করাবো, কি যেন রিয়েক্ট নিয়ে কাজ করব, এবং ওইখানে আমাদের আমি বিভিন্ন বড় বড় প্রজেক্ট করব, রিয়েল লাইফ প্রজেক্টগুলো করব, তখন আপনাদের কাছে কতটা ভালো লাগে তখন আপনারা বুঝতে পারবেন। আমরা অ্যারে নিয়ে আলোচনা করতেছি। array.js লিখলাম, ফাইল নেম ইয়েস, অ্যান্ড অ্যারে। কোনো একজন ভাইয়া কি বলতে পারবেন অ্যারে আসলে কি? অ্যারে আসলে কি কেউ কি বলতে পারবেন? আমরা আগে মানে আমরা ভেরিয়েবল তো পড়ছিলাম, ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি করতে পারি? ডাটা স্টোর করতে পারি। ঠিক সেম এই অ্যারের মাধ্যমেও আমরা ডাটা স্টোর করতে পারি, কিন্তু একটা দুইটা ডাটা না, আমরা অনেকগুলো ডাটা একসাথে স্টোর করতে পারি। ভেরিয়েবল এবং অ্যারের মধ্যে পার্থক্য ওইটাই, ভেরিয়েবলের মধ্যে মাত্র একটা ডাটা আমরা স্টোর করতে পারি, আর অ্যারের মধ্যে আমরা একাধিক ডাটা আমরা স্টোর করতে পারি। এতটুকুই হচ্ছে পার্থক্য। তো আমাদেরকে অ্যারে নিয়ে অনেক কাজ করতে হবে। তো আমরা গত ক্লাসে কিন্তু অ্যারের আলোচনা সম্পূর্ণ করে ফেলতাম, ওয়েদার খারাপ থাকার কারণে আমরা সম্পূর্ণ করতে পারিনি। তা আজকে আমরা হয়তো 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা অ্যারে নিয়ে আলোচনাটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো এখানের মধ্যে ভার এর সমান 10, 20, 30, 40 অ্যান্ড 50 আমি লিখেছি, এবং এটাকে যদি আমি console.log করি, আমরা মিউট করে রাখবো প্লিজ। এই যে ভার এর সমান 10, 20, 30, 40, 50 আমি এখানে আমাদের 5টা ডাটা দিয়েছি, এবং এটাকে আমি console.log করার কারণে দেখতেছি যে আমার এখানে আমাদের 10, 20, 30, 40 অ্যান্ড 50 এর এটা দেখাচ্ছে। তো এর তো আমরা লিখতে পারি। এর মধ্যে আবার নতুন করে কোনো একটা এরে যদি আমরা এখানে আমাদের নতুন করে একটা ডাটা অ্যাড করতে চাই, সেটাও তো আমরা পারি, তাই না? আমি একটু মনে করাই দিচ্ছি আপনাদেরকে। আমি যদি এখানে আমাদের নতুন একটা ডাটা অ্যাড করতে চাই, এখানে আমাদের এর তারপর কি করতে হবে? ডট ব্র্যাকেট। আমরা কি করব? আমরা অ্যারে ডট লেংথ সমান, যদি এখানের মধ্যে কি বলেন না, আমাকে বলেন। আমরা একটা ডাটা অ্যাড করব এখানের মধ্যে, কিভাবে অ্যাড করব আপনাদেরকে কতগুলো ডাটা টাইপটা আমি শিখিয়েছিলাম গত ক্লাসে, বলেন ভাইয়া। পুশ পপ করে আমরা ডাটা অ্যাড করতে পারছি, করতে পারছি। আমি চাচ্ছি লাস্টে একটা ডাটা অ্যাড হয়ে যাবে, তো সেটা কিভাবে দিব? পুশ করতে হবে। পুশ করব আমরা এইভাবে দেব না। আমি আপনাদেরকে এই টেকনিকটা শিখাইছিলাম, কিন্তু LENGTH অ্যারে ডট লেংথ সমান, আমি এখানে মধ্যে আরও অ্যাড করতে চাচ্ছি 60। দেখি তো এখন আনসার কত আসছে? 60। তা আমাদেরকে এখানের মধ্যে কি করতে হইতো? আমার ইন্ডেক্স নাম্বারটা দেওয়া লাগতো, 0, 1, 2, 3, 4, 5 এখানের মধ্যে দেওয়া লাগতো। তাইলে আমি
এখানের মধ্যে এই যে পরবর্তীতে একটা ডাটা এড করতে পারতাম। ওই জায়গার মধ্যে আমি এর লেংথ দিয়ে দিচ্ছি, যে এর লেংথ যেটা করে আমাকে ইন্ডেক্স না, সে কী করে আইটেমগুলোকে কাউন্ট করে এই পরবর্তী সংখ্যাটা এখানে আমাদের বসিয়ে দিচ্ছে। এখানে এর লেংথের মান হচ্ছে 6। তো আমার এখানে আমাদের এর লেংথ যাওয়া যে কথা 6 দেওয়া একই কথা, সেই জন্য আমার এখানে আমাদের নতুন করে একটা ডাটা সাইট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন বলেন, আমরা কিন্তু এভাবে এর ডট লেংথ লিখছিলাম, এর ডট এখানের মধ্যে ইন্ডেক্স অফ লিখছিলাম, এর ডট আপনার স্লাইস পপ, তারপর হচ্ছে আরও বিভিন্ন এগুলা লিখছিলাম, এগুলাকে বলছিলাম আমরা অ্যারে মেথড, তাই না? এগুলাকে ভাইয়া কি বলছিলাম? অ্যারে মেথড বলেছিলাম। এই অ্যারে মেথডগুলোকে কিন্তু আমি কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় কিন্তু এটাও বলছি যে এগুলা কিন্তু এক ধরনের অবজেক্ট মেথড বলেছিলাম না, এগুলো এক ধরনের কিন্তু অবজেক্ট, এগুলো এক ধরনের অ্যারে মেথড বা এগুলো এক ধরনের অবজেক্ট মেথড বা ফাংশন। বিভিন্নভাবে আপনাদেরকে শব্দগুলো আমি বলছি, কেন বলছি এখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখানে আমাদের আমি অ্যারে ডট লেংথ দিয়েছি, এই ডট লেংথ কিন্তু একটা অবজেক্ট মেথড। ডট লেংথ হচ্ছে একটি অবজেক্ট মেথড। খুব মনোযোগ দিবেন, আজকের ক্লাসটা যদি আপনি মনোযোগ একটু যদি নড়বড় হয়ে যায় আপনি কিন্তু সামনের ক্লাসগুলো বুঝতে পারবেন না। এখানে আমাদের ডট লেংথ দিয়েছি, এটা হচ্ছে এক ধরনের অবজেক্ট মেথড। গত ক্লাসে আমি এটাও বলেছিলাম সকল অ্যারে হচ্ছে অবজেক্ট, মনে আছে? সকল অ্যারে হচ্ছে অবজেক্ট, কিন্তু সকল কিন্তু অবজেক্টকে আমরা অ্যারে বলতে পারবো না। তো আমরা অ্যারেকেও অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারি, এগুলো আমি একটু পরে আমরা প্রুফ দেখব, বিভিন্নভাবে আমরা প্র্যাকটিস করব। এটা আমরা একটু এক্সাম্পল হিসেবে সামনে রেখে দিলাম। এখন আমি একটু নিচে আসতেছি, এখানে এসে লিখতেছি ভাই এ সমান একটা অ্যারে লিখব। ওই অ্যারেটা হচ্ছে কত লিখতে পারি, 40,50। এটা হচ্ছে আমার একটা অ্যারে। দেন আমি এখানে আমাদের ভার বি সমান যদি এ লিখে দেই, তাহলে বলেন তো ভাইয়া বি এর মান কত? ভাইয়া আপনি একবার বলছিলেন না আমাদেরকে ক্র্যাক করা শিখাবেন। ভাইয়া এটা আমরা জাভা স্ক্রিপ্টে ক্লাস করতেছি, ওইটা আমি আপনাদেরকে আলাদাভাবে শিখাবো। হ্যাঁ ভাই, একটু ফ্রি হয়ে নেই, সময় করে আপনাদেরকে শিখাবো। তারপর এখানে আমাদের ভার এ সমান 40 এবং 50 লিখেছি, অ্যান্ড ভার বি সমান আমরা এ লিখে দিছি। এখন বলেন তো বি এর মান কত ভাইয়া? 40-50 console.log যদি এখানে আমাদের বি দেই, তাহলে দেখেন আমার এই বি এর মান হচ্ছে 40 and 50। তাহলে আমার বিটাও কিন্তু এক ধরনের অ্যারে হয়ে গেছে। আমি এখানে আমাদের এ দিই, এর মানও কিন্তু সেম। এখন এখানে আমাদের একটা কারফা লাগাবো, দেখেন একটা ভেজাল লেগে যাবে। সেটা হচ্ছে আমি আচ্ছা এই উপরগুলো আমি এখন কমেন্টস করে রাখি বা একটু উপরে উঠে এভাবে কমেন্টস করে রাখি, আপনাদেরকে এটা পরে আমার প্রয়োজন লাগবে। এখানে ভাইয়া দিচ্ছি বি। আচ্ছা এই বি এর 0 ইন্ডেক্সে কত আছে? 40। বি এর 1 ইন্ডেক্স হচ্ছে 50। তো ভাইয়া বি এর 0 ইন্ডেক্স দিলাম। বি এর 0 ইন্ডেক্স সমান আমি দিচ্ছি কত কত দিবেন বলেন? 100 দিচ্ছি। এখন বলেন তো আমার এর মান কত? 40-50 এর মান হচ্ছে 40-50, কিন্তু বি এর মান কত? 150। বাট দেখেন আপনার আনসারটা কিন্তু ভুল আসছে। আমি চেঞ্জ করেছি আসলে বি এর মান, আমি এর মান চেঞ্জ করি না। আমি বি এর মান দেই তো দেখি তো কি আসে। বি এর মান কিন্তু ঠিক আছে, বি এর মান হচ্ছে 100 এবং 50, কারণ বি এর 0 ইন্ডেক্সটা আমি চেঞ্জ করে ফেলছি। বাট বি এর 0 ইন্ডেক্স চেঞ্জ করার পর আমার এ এর 0 ইন্ডেক্সটাও চেঞ্জ হয়ে গেছে। এটা একটা বড় একটা সমস্যা না? বড় একটা সমস্যা। আমি আরেকটা কাজ করি, বি এর এই যে এখানে আমাদের 0, 1, 2, আচ্ছা 2 নাম্বার ইন্ডেক্সে যদি আমি কোনো একটা মান বসাইতে চাই, তাহলে সেটাকে কিভাবে বসাবো? বি ডট, মনে আছে একটু আগে লিখছিলাম
লেংথ সমান আমি দিলাম যে মনে করেন 2000। এখন দেখেন এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিরে ভাই, আমার তো এর মান তো থাকার কথা 2টা, আমি তো বি এর মধ্যে না নতুন একটা ডেটা অ্যাড করেছি, বাট এখন আমার কি হচ্ছে, বি এর সাথে সাথে এটা হচ্ছে মানে এ সহ চেঞ্জ হয়ে গেছে। তো এগুলা কেন চেঞ্জ হচ্ছে আপনাদেরকে আমি এখন সহজ ভাষায় বুঝাই। সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের মধ্যে ডাটা টাইপ হচ্ছে, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আপনি বলেন, প্রোগ্রামিংয়ের ডাটা টাইপ হচ্ছে 2 প্রকার। কত প্রকার? ডাটা টাইপস মেইনলি। ডাটা টাইপস তো অনেক আছে। আপনি বলুন ভাই ডাটা টাইপস হচ্ছে কি কি? আপনি বলুন ভাই, আপনি তো আমাদেরকে প্রথম ক্লাসে বলছিলেন যে ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, এগুলো আপনি বলেছিলেন। কিন্তু মেইনলি যদি আমি এগুলাকে যদি আবার বিভক্ত করি, তাহলে আমি বলতে পারবো ডাটা টাইপ হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রিমিটিভ, MITIV, বানান ভুল হইতে পারে, আপনি একটু সলভ করে নেবেন। হ্যাঁ, প্রিমিটিভ টাইপস। আরেকটা হচ্ছে REFERENCE, রেফারেন্স টাইপস। তো আমরা বলছিলাম যে ডাটা টাইপস হচ্ছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্টস, এগুলো হচ্ছে মেইন ডাটা টাইপস। এগুলাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপস, আর একটা হচ্ছে রেফারেন্স টাইপস। তো প্রিমিটিভ টাইপস হচ্ছে ওইগুলোই, যেমন স্ট্রিং, তারপর হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে আপনার বুলিয়ান, এগুলাকে বলা হয় প্রিমিটিভ টাইপস। আর রেফারেন্স টাইপস হচ্ছে অ্যারে অ্যান্ড অবজেক্টস। এই অবজেক্টসের কথা শুনলে অনেকেরই মাথা খারাপ হয়ে যায়। অবজেক্টের কথা শুনলে সকলের মাথা গরম হয়ে যায় বা ভয় পায়। কেন? কারণ অবজেক্টের কথা শুনলে তাদের মনে পড়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে দেখেন, আমরা কিন্তু জেএস এক ধরনের প্রোগ্রাম, বা পিএসপি এক ধরনের প্রোগ্রাম, পাইথন এক ধরনের প্রোগ্রাম, যখন সে শুনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তখন কিন্তু সে ভয় পেয়ে যায়, আল্লাহ এটা মনে হয় নতুন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা নতুন কোনো কিছু। তো এই অবজেক্ট থেকে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসছে। আমরা যখন ফাংশন নিয়ে আলোচনা করব, তখন আমরা ফাংশনের উপরে অ্যাডভান্স কিছু ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো এগুলোর উপরে কিছু প্রোগ্রাম করাটাই হচ্ছে আসলে প্রোগ্রামিং, এটা এর চেয়ে বেশি কিছু না। তো আমি রেফারেন্স টাইপসের মধ্যে পেয়ে গেলাম অ্যারে এবং অবজেক্ট। তাহলে আপনি এখানের মধ্যে একটু সূত্র মিলান। প্রিমিটিভ টাইপস হচ্ছে এগুলা, অর্থাৎ এগুলোর মধ্যে একটা মিল রয়েছে। রেফারেন্স টাইপস, অ্যারে এবং অবজেক্ট, অর্থাৎ রেফারেন্স টাইপস হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই দুইটার মধ্যেও কিন্তু মিল রয়েছে। তো এই দুইটার মধ্যে কি মিল রয়েছে, এগুলাকে কেন রেফারেন্স টাইপস বলা হয়েছে আর এগুলাকে কেন প্রিমিটিভ টাইপস বলা হয়েছে, সেটা আমাদের জানা দরকার। আপনি দেখেন এখানের মধ্যে আমি অ্যারে দিয়ে আপনাকে বুঝাই। অ্যারের মধ্যে কি হয়েছে, আমার এ সমান 40 এবং 50, বি সমানও 40 এবং 50। যখন আমি বিকে চেঞ্জ করেছি, আমার এর মান সহ চেঞ্জ হয়েছে কিনা? জি হয়েছে। হ্যাঁ, আমি যখন বি এর মধ্যে নতুন একটা ডাটা অ্যাড করেছি, আমার এখানের মধ্যে এর মধ্যে নতুন ডাটা অ্যাড হয়ে গেছে। আমি চেঞ্জ করতেছি একটা, বাট সে কি করতেছে, এটাকেও চেঞ্জ করে ফেলতেছে। এই যে একটাকে চেঞ্জ করার পর সাথে সাথে যে আরেকটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রেফারেন্স টাইপস। মানে আমার এ থেকে আমার বি কে তৈরি করেছি, তাহলে আমি বলতে পারি না বি এর রেফারেন্স হচ্ছে এ, তাই না ভাইয়া? বি এর রেফারেন্স হচ্ছে এ। আমি কিন্তু চেষ্টা করি সহজ ভাষায় বোঝানোর জন্য, যতটা সহজ। আমি যদি ইউটিউবে রেকর্ড ভিডিও হতো, তাইলে হয়তো একদম বলে যেতাম। আমি একদম সহজ ভাষায় বলার চেষ্টা করতেছি, আপনার বিরক্ত হবেন না। তো বিটা এর রেফারেন্সে কিন্তু বিটা তৈরি হয়েছে, তো আমি বিতে যখন চেঞ্জ করতেছি এতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় রেফারেন্স টাইপস। যখন একটা রেফারেন্সে আরেকটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, তখন আপনি ধরে নেবেন এটা হচ্ছে রেফারেন্স টাইপস। এই এর মধ্যে যেভাবে চেঞ্জ হচ্ছে, অবজেক্টের মধ্যেও কিন্তু এভাবে চেঞ্জ হয়ে যাবে। অবজেক্টের মধ্যে কি আপনারা সেমভাবে প্র্যাকটিসটা করতে পারবেন? বলবেন যে ভাইয়া কীভাবে প্র্যাকটিস করবো, আমরা তো এখনও অবজেক্ট শিখি নাই। তাহলে একটু পর আমরা অবজেক্ট শিখবো, তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখবেন যে জাভা স্ক্রিপ্টের আপনাদেরকে অ্যারে শেখানোর পরে
স্ট্রিং মিস্ট্রিং এগুলো শেখানোর পরে লুপ নিয়ে আলোচনা শুরু করে দিবে, ফাংশন নিয়ে আলোচনা শুরু করবে, অবজেক্ট শিখাবে একদম আরেক দিন যাইয়া। তাহলে বলেন আমাদের অ্যারে শিখার পর অবজেক্টের সাথে পরিচয় হওয়া দরকার না এই মুহূর্তে, যেহেতু এখন অবজেক্টের আলোচনা কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের আবার বলি, আমার একে যখন বিকে যখন চেঞ্জ করতেছে এ সহ চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রেফারেন্স টাইপস। আপনি অবজেক্টের মধ্যে গেলেও একটা অবজেক্টে যখন চেঞ্জ করবেন আর একটা অবজেক্টও চেঞ্জ হয়ে যাবে, মানে যে অবজেক্টটা থেকে আপনি আরেকটা অবজেক্ট তৈরি করবেন, তো একটা অবজেক্টের মধ্যে চেঞ্জ করবেন আরেকটাও চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা একটু পরে এক্সাম্পল দেখব। এবার আসি প্রিমিটিভ টাইপস। প্রিমিটিভ টাইপসটা নিয়ে প্র্যাকটিস করার জন্য আমি এখানে আমাদের ভার কি দিতে পারি, মনে করেন সি দিচ্ছি, ভার সি সমান কত দিব 10। এখানে আমাদেরকে দুইটা ভ্যালু দিতে পারবো না, কিন্তু আপনারা এখানে আমাদের স্ট্রিং দিয়েও প্র্যাকটিস করবেন। আমি তো নাম্বার দিচ্ছি, আপনার স্ট্রিং দিয়ে প্র্যাকটিস করবেন। ভার বি সমান সি। এইবার আপনি লিখেন কনসোল ডট লগ অ্যান্ড সি। বলেন তো ভাইয়া সি এর আনসার কত আসবে? 10, তাই না? সি এর আনসার হচ্ছে 10। আর আমি যদি বি এর আনসার চাই 10। এখন আমি চাচ্ছি বি এর মানটা আসলে 10 থাকবে না, বি সমান 30 হয়ে যাবে, বা বি সমান আপনার এটা জীবন হয়ে যাবে, বি সমান জীবন হবে, এটা আমি দিলাম। এবার আমি বিকে প্রিন্ট করি, দেখেন তো ভাইয়া বি এর মান কি এখন আর 10 আছে নাকি জীবন হয়ে গেছে? জীবন হয়েছে। তো এখন আমাদের রেফারেন্স টাইপস অনুযায়ী আমার সি এর মানটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাই না? দেখি তো চেঞ্জ হয়েছে কিনা। বি এর মান যেহেতু চেঞ্জ করছে, তাহলে তো সি এর মানও চেঞ্জ হওয়ার কথা। সি এর মানটা চেঞ্জ হয়েছে কিনা? ওয়াও, তাহলে আপনারা কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? আমি যখন এর মধ্যে বি এর মান চেঞ্জ করছি, এর মান অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে যখন আমি স্ট্রিং বা নাম্বারের ক্ষেত্রে বি এর মান চেঞ্জ করছি, সি এর মান কিন্তু চেঞ্জ হয়নি। এটাকে বলা হয় প্রিমিটিভ টাইপস। সবাই কি বুঝতে পেরেছেন প্রিমিটিভ টাইপসটা কি? একদম ইজি। যখন দেখবেন যে আপনার টাইপসটা ডাটা চেঞ্জ হচ্ছে না, একটাকে চেঞ্জ করার পর আরেকটা চেঞ্জ হচ্ছে না, তাহলে ধরে নেবেন এটা প্রিমিটিভ। আর যদি দেখেন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা ধরে নেবেন রেফারেন্স টাইপস। আচ্ছা, আমরা এখন এর সাথে আলোচনা করতে গিয়ে অবজেক্ট চলে আসছে। এখন অবজেক্টের সাথে আমরা একটু সংক্ষিপ্ত পরিচিত হব, তারপর আবার এর মধ্যে ফেরত আসব। সবাই রেডি তো? একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে না? কোনো ভয় পাওয়ার দরকার নেই, আসেন আমরা অবজেক্টের সাথে পরিচিত হই। অবজেক্ট আমি ভার লিখব ওবিজে। ওবিজে মানে হচ্ছে কি অবজেক্ট, সংক্ষিপ্ত করে লিখছি, এবং ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্রেকেট দেব। এটা আসলে সেকেন্ড ব্রেকেট আমরা মুখে বলতেছি, প্রোগ্রামিং এর ভাষায় এটা হচ্ছে কার্লি ব্রেকেটস। আপনার বোঝার সুবিধার্থে আমি সেকেন্ড ব্রেকেটই বলতেছি, কারণ আপনারা যে ভাষাগুলো বুঝেন, ওবিজে সমান হচ্ছে কার্লি ব্রেকেটস বা সেকেন্ড ব্রেকেটস। এবং এখানের মধ্যে আমি লিখতেছি NAME, নেম। এই যে দেখেন আমি নেম লিখার পর এখানের মধ্যে একটা কাট চলে আসছে। কাট আসছে কেন? এটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। তো জাভা স্ক্রিপ্টে কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো আমি এখানে দিচ্ছি মাই নেম কোলন, আমি আগে লিখে নিই তারপর আপনারা বুঝতে পারবেন। মাই নেম দিচ্ছি জীবন, অ্যান্ড কমা দিয়ে লিখতেছি মাই এজ কোলন 22। তারপর আমি এখানের মধ্যে কমা দিচ্ছি অ্যান্ড মাই অ্যাড্রেস কোলন কুমিল্লা। আচ্ছা দেখেন তো ভাইয়া, আমি একটা ভেরিয়েবল এর মধ্যে ডাটা কি আমি একটা রাখছি না, আসলে কয়টা ডাটা রাখছি? 3টা ডাটা রাখছি না?
হ্যাঁ, আমরা এর মধ্যে যেমন একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা স্টোর করতে পারি, ঠিক সেম একটা অবজেক্টের মধ্যেও আপনি অনেকগুলো ডাটা স্টোর করতে পারবেন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমরা এর মধ্যে সরাসরি ডাটাগুলোকে স্টোর করতে হয়, কিন্তু অবজেক্টের মধ্যে গেলে আপনি ডাটাগুলার প্রপার্টি এবং ভ্যালু, এটাকে বলা হয় প্রপার্টি, এবং এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। মানে প্রত্যেকটাকে আপনি গ্রুপ করে করে রাখতে পারবেন, গ্রুপ করে করে। বুঝতে পেরেছেন সহজ ভাষায়? এই যে আমি একটা প্রপার্টি, এই যে প্রথমে আমি প্রপার্টি নেম লিখব, তারপর আমরা প্রপার্টির ভ্যালু দিব। প্রথমে আমরা প্রপার্টি নেম দিব, তারপর আমরা প্রপার্টির ভ্যালু দিব, প্রপার্টি নেম দিব, প্রপার্টির ভ্যালু দিব। আর লিখা মানে ভাইয়া সিএসএস এর মতো। জি জি, আমরা যে সিএসএস লিখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে যে আমরা মানগুলা লিখি, সেম আপনি প্রপার্টি ভ্যালুটা লিখবেন, তারপর আপনি প্রপার্টি নামটা লিখবেন, ভ্যালুটা দিবেন। এখন দেখেন আমি এটাকে কনসোল ডট লগ করব। কনসোল ডট লগ করতেছি ওবিজে, অ্যান্ড আমি এখানে প্রিন্ট করতেছি। দেখেন আমার এখানের মধ্যে চলে আসছে, কিন্তু মাই নেম হচ্ছে জীবন, মাই এজ হচ্ছে 22, মাই অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা। এখন আসেন আমরা নিজেরাই অবজেক্টের, আমরা যে এখন অবজেক্ট শিখতেছি, এই অবজেক্ট থেকে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনি কিন্তু এখন বস হয়ে যেতেছেন আস্তে আস্তে। এই যে অবজেক্টের সংজ্ঞাটা আমরা নিজেরাই দিয়ে ফেলি। অবজেক্ট হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, বলা যেতে পারে না? আমরা না পড়ছি আগে, অবজেক্ট হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, একটা সংজ্ঞা হয়ে গেছে। আর অবজেক্ট হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, এবং এটার মধ্যে আমরা ডাটা স্টোর করতে পারি। এই তো আমরা ডাটা স্টোর করলাম, তাই না? আবার আমরা অবজেক্টকে এটাও বলতে পারি, অবজেক্ট হচ্ছে এমন একটি মেথড যেটির মধ্যে আমরা এক বা একাধিক ডাটা স্টোর করতে পারি, এবং ডাটাগুলো আমরা প্রপার্টি ধরে ধরে আমরা ডাটা স্টোর করতে পারি। এটা এক ধরনের মেথডও বলা যেতে পারে, কারণ আমি একটু আগে বলছি এই যে এখানে মধ্যে ডট লেংথ দিয়েছি, এটা কিন্তু এক ধরনের অবজেক্ট মেথড, এবং এটা হচ্ছে বিল্ট ইন, মানে জাভা স্ক্রিপ্টের বিল্ট ইন মেথড। একটু পরে আমরা এই ধরনের মেথড তৈরি করা শিখব। আসেন তৈরি করে ফেলি। এই যে অবজেক্টের, এই অবজেক্টের প্রপার্টি কয়টা? তিনটা। আসেন আমরা প্রত্যেকটা প্রপার্টিকে কল করি। এই যে অবজেক্ট ডট MYNAME, কি লিখলাম? অবজেক্ট ডট মাই নেম। তাহলে আমি আমার এই প্রপার্টিকে কল করেছি, কন্ট্রোল অল্টা এন দেন। দেখেন তো ভাইয়া আমার এটা জীবন আনসার আসছে কিনা? এখন আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি যে গতকাল যে ডট লেংথ দিয়েছেন, এরকম অবজেক্ট কি আপনি তৈরি করছেন? আপনি এখানে ডট লেংথ দিয়েছেন, মানে এটা এক ধরনের অবজেক্ট, কারণ আপনি এখন দেখেন এই যে অবজেক্টের প্রপার্টি ধরে কল করছেন, তার মানে লেংথও কিন্তু এক ধরনের অবজেক্টের প্রপার্টি। তো এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে বিল্ট ইন ছিল, বুঝতে পেরেছেন? এখন অবজেক্টের মেথড সম্পর্কে আমরা যে এই যে বি ডট ইন্ডেক্স অফ লিখতাম, এগুলো এক ধরনের অবজেক্ট মেথড। তো এটা কিন্তু আপনি অবজেক্ট মেথড বলতে পারবেন না, মেথড হচ্ছে সেইটাই যেটা সামনে এভাবে ব্রেকেট থাকবে, ওইটি হচ্ছে মেথড যেটার সামনে ব্রেকেট থাকবে। আপনি কিন্তু আমাকে প্রশ্ন করেন না যে ভাইয়া লেংথের পর কিন্তু আপনি ফার্স্ট ব্রেকেট দেন নাই, আপনি যখন ইন্ডেক্স লিখছিলেন তখন কিন্তু প্যারেনথিসিস দিয়েছিলেন। তো মনে রাখবেন যে ফাংশনগুলোর মধ্যে আমি এভাবে ব্রেকেট দিয়েছিলাম, এই যে বি ডট কী করছিলাম, পুশ করছিলাম, স্লাইস করছিলাম, সামনে ব্রেকেট দিয়েছিলাম, এগুলো হচ্ছে অবজেক্ট মেথড, আর এটা হচ্ছে অবজেক্টের প্রপার্টি। তো এখন বলুন ভাই অবজেক্ট মেথড আমরা কখন শিখব? ভাইয়া যখন আপনাদেরকে ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব, তখন আমরা এই অবজেক্টের প্রপার্টি থেকে আমরা মেথড তৈরি করা শিখব। তখন আমরা ফাংশনাল প্রোগ্রামিংয়ের মধ্যে অবজেক্ট মেথড তৈরি করা শিখব। তখন দেখবেন আপনারা ওই যে ইন্ডেক্স অফের মতো ফাংশন নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন, এটার মতো মেথড আপনি নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। আলোচনা কি একটু কঠিন হচ্ছে? আমি অ্যাডভান্স টপিকগুলো আপনাদেরকে এখন ধারণা দিচ্ছি, যাতে আপনারা পরে এগুলো আবার মনে পড়ে। না ভাই ঠিক আছে ভাই, একদম ঠিক আছে। তো ওবিজে ডট মাই নেম, এটা হচ্ছে জীবন। আমি মাই নেমের পরিবর্তে MY মাই এজ, আমি আবারও আপনাদেরকে বলি, ক্লাস মিস হওয়ার জন্য সরি, এখন থেকে নিয়মিত ক্লাস হবে ভাইয়া, সেট হয়ে গেছি। তা মাই এজ দিয়েছি, মাই এজ হচ্ছে 22। তারপর আমি এখানের মধ্যে মাই অ্যাড্রেস দিয়েছি। দেখেন আমার মাই অ্যাড্রেসের আনসারটা কত আসবে? কুমিল্লা। তো আমরা এর মধ্যে যেটা করতাম, ওই যে এর মধ্যে যেটা করতাম, এই যে সামনে আমরা এইভাবে দিয়ে তারপর আমরা কি করতাম, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স এভাবে লিখতে হইতো, তাই না?
জি এভাবে লিখতে হতো। বাট এখন আপনি কি করবেন, 0 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্সের পরিবর্তে আপনি এই যে ডট দিয়ে প্রপার্টির নামটা লিখে দিবেন। প্রপার্টির নামটা এটা এখন 0 ইন্ডেক্স না, এটা হচ্ছে 0 আসলে 0 1 2, কারণ এখন তো আমার 0 1 2 3 দেওয়ার দরকার নেই, কারণ আমার 0 ইন্ডেক্সের কিন্তু প্রপার্টির একটা নেম আছে, আমরা প্রপার্টি নেম ধরে ধরে আমরা কল করব। এই যে এখানে তারা বলতেছে প্রপার্টি নেম হচ্ছে এটা, এবং সামনে হচ্ছে স্ট্রিং। আর এই প্রপার্টি নেমগুলো কল করার কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটাও আমি দেখাই। ওইটা হচ্ছে কনসোল ডট লগ, এভাবে ব্রেকেট দিয়ে আপনি লিখবেন ওবিজে, তারপর আপনি এভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এভাবে আমরা আগে কল করতাম কাকে, অ্যারেকে কল করতাম না? এখন আমরা এর মতো যদি আপনি কল করতে চান তাইলে আপনি কল করতে পারবেন। এই যে এখানের মধ্যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন বা ব্যাকটিক আপনি যেটাই দেন, এখানে সিঙ্গেল কোটেশন আপনি দিতে পারবেন, আপনি চাইলে ব্যাকটিকও দিতে পারবেন। তবে গুড প্র্যাকটিসটা যদি বলি, আপনি ডাবল কোটেশনটাই দেন। ডাবল কোটেশন দিয়ে আপনি শুধু এই যে প্রপার্টির নামটা লিখে দিবেন। সিস্টেমটা সহজ না ভাইয়া? আমি এর মতো করে কল করতে পারতেছি। আপনার কাছে কোনটা সহজ লাগছে? প্রপার্টি এভাবে ডট প্রপার্টির নামটা লিখে দেওয়া সহজ লাগতেছে নাকি এভাবে ভালো লাগতেছে? নিচেটা ভাইয়া, নিচেটা অ্যারেটা। ও মানে এরেতে আপনি যেভাবে কল করেছেন ওইভাবে আপনি কল করতে পারবেন, শুধু আপনাকে ওই যে কোটেশন দিতে হবে, কোটেশন দিয়ে কোটেশনের ভিতরে আপনি প্রপার্টির নামটা লিখতে হবে, কারণ এটা এক ধরনের স্ট্রিং কিন্তু। আর স্ট্রিং বলে না, আমি প্রপার্টির নামে বলি, আর এগুলাকে আপনার এভাবেই দিতে হবে। আর আমি বলবো আপনি দোনোটাই মনে রাখবেন, দোনোটাই আপনার প্রয়োজন হবে সামনের দিকে। এইবার এখানের মধ্যে আবার চলে আসি, আমরা সিএসএস যখন শিখছিলাম, সিএসএস এভাবে পাশাপাশি লেখাটা গুড প্র্যাকটিস ছিল নাকি নিচে নিচে সুন্দর করে সাজায় লেখাটা গুড প্র্যাকটিস ছিল? নিচে নিচে। হ্যাঁ, এই যে দেখেন আমরা এটাকেও কিন্তু সিএসএস এর মতো সাজায় লিখতে পারবো, এটি হচ্ছে আপনার গুড প্র্যাকটিস। এখন আমার এই ডাটাগুলোকে দেখতে সুবিধা হবে, আপনারা এভাবেই লিখবেন। বুঝতে পেরেছেন? দেখেন আনসার কিন্তু সেম। তাহলে আমরা কি এখন থেকে অবজেক্ট লিখতে পারবো না? জি ভাই ইনশাআল্লাহ অনেক ইজি। তো এখন আবারও আমরা এগুলাকে কেটে দিই, আমি এটাকে কেটে দিলাম, ইয়েস, অবজেক্টকে কল করলাম। আসেন তো আমরা অবজেক্টের ভ্যালুগুলাকে চেঞ্জ করি, অবজেক্টের ভ্যালুগুলাকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা এর ভিতরে যেমন এর ভ্যালুগুলাকে চেঞ্জ করতে পারতাম, এখন আমরা অবজেক্টের ভ্যালুগুলাকে বা সরি অবজেক্টের প্রপার্টিগুলাকে চেঞ্জ করব। অবজেক্টের ভ্যালু না, ভ্যালু তো সবগুলা, আর এটাকে বলা হচ্ছে প্রপার্টি। তো আমরা ওবিজে ডট, ভাইয়া মিউট করব প্লিজ, ডট মাই নেম ইকুয়াল টু, আমি জীবনের পরিবর্তে দিয়ে দিলাম তোমার নাম হচ্ছে মরণ, ফাইল নেম করে দিলাম মনে করেন, এবং এটা হচ্ছে একটা স্ট্রিং। অ্যান্ড আমি এখন বলুন তো আমার মাই নেম কি জীবন আছে নাকি মরণ হয়ে গেছে? এই যে দেখেন প্রপার্টি নেম চেঞ্জ করে ফেলছেন। জি হ্যাঁ, আবার আমরা এটাকে কিন্তু অন্যভাবেও চেঞ্জ করতে পারি। ওবিজে আপনি যদি বলেন যে ভাই আমি এরাতে যেভাবে এভাবে আপনার স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে চেঞ্জ করেছিলাম বা থার্ড ব্র্যাকেট দিয়ে চেঞ্জ করেছিলাম, ওইভাবে চেঞ্জ করতে চাই, হ্যাঁ আপনি চেঞ্জ করেন। জীবন ভাইয়ের বয়স কিন্তু 22 না, মনে করেন 23। তো আমি লিখব মাই এজ সমান, ভাইয়া মিউট করব প্লিজ। এখন দেখেন তো 22 আছে নাকি 23? 23। তো আপনারা যেটা ফলো করেন এটাও ফলো করতে পারেন, এটাও ফলো করতে পারেন। এখন আপনি আবার বলতে পারেন যে জীবন ভাইয়া আমরা যদি এখানে আমাদের নতুন একটা প্রপার্টি অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব? ওই তো সেম, আপনি যে প্রপার্টি অ্যাড করবেন ওই প্রপার্টিটার নাম এভাবে ডট দিয়ে লিখে দিবেন। প্রপার্টির নাম দিতে যাচ্ছে আমি মনে করেন HM অ্যাড্রেস বা প্রফেশন, জীবন ভাইয়ের প্রফেশন, ওবিজে ডট প্রফেশন সমান ডেভেলপার, ডেভেলপার। এখন দেখেন আপনি নতুন একটা ডাটা কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়েছে কিনা? ও এখানে মধ্যে ডাটা বেশি হতে নিচে অ্যাড হয়েছে, দেখছেন প্রফেশন হচ্ছে ডেভেলপার। তো আমরা কি অবজেক্টের মধ্যে নতুন প্রপার্টি অ্যাড করতে পারবো? জি ভাই পারবো।
আচ্ছা, ডট দিয়ে যদি অ্যাড করতে ভালো না লাগে তাহলে আপনি অবজেক্ট ডট, আমি আশা করি আজকের ক্লাসের পর আপনাদের অবজেক্টের যে ভীতি আছে সেটা কেটে যাবে। অবজেক্ট ডট আমরা এভাবে দিয়ে বলতেছি যে নতুন একটা ডাটার নাম দেওয়া যেতে পারে কি দিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড এরকম দিলাম, দিয়ে বলে দিলাম সে হচ্ছে প্রোগ্রামার। তাহলে দেখেন আপনি এভাবেও কিন্তু ডাটা অ্যাড করতে পারবেন। তো এখানের মধ্যে আমাদের একটা ভুল আসছে কোথায়, ও ডট দেওয়া যাবে না, তো সরি। এই যে দেখেন আপনার নতুন করে আরেকটা ডাটা অ্যাড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রোগ্রামার। অবজেক্ট সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে? অবজেক্টকে আমরা এডিট করতে পারবো বা অবজেক্টকে কল করতে পারবো, অবজেক্টের মধ্যে নতুন প্রপার্টি অ্যাড করতে পারবো, যেটা দিয়ে যে কাজগুলো আমরা এর মধ্যে করতে পারতাম। ভাইয়া সাউন্ড আসতেছে, আমরা একটু মিউট করে রাখবো ভাইয়া। আচ্ছা, এখন আমি আবার এগুলাকে এইভাবে করে দিচ্ছি, দিয়ে ইয়েস, তা আমি নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি, তারপর এখানে হচ্ছে var, আমি নতুন একটা দিচ্ছি obj2 ইকুয়াল টু obj। বলেন তো এখন আমার বলেন তো আমার obj2 এর মান কত ভাইয়ারা? অবজেক্ট এই দেখেন obj2 তো কিন্তু আমার একটা অবজেক্ট হয়ে গেছে, তাই না? মানে আমি obj থেকে কি করলাম, obj2 করেছি, তাই তো? দেখেন obj2। আচ্ছা, এখন আমি obj2 এর মধ্যে নতুন একটা প্রপার্টি অ্যাড করি, তো দেখি অ্যাড করতে পারবো কিনা, বলেন তো। obj2 ডট আমি দিচ্ছি হোম টাউন, টাউন TOWN, হোম টাউন ইকুয়াল টু, বা কান্ট্রি দিচ্ছি, এখানে আমাদের কান্ট্রি দিচ্ছি COUNTRY, কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ। এখন দেখেন আমার obj2 এর মধ্যে বাংলাদেশ অ্যাড হয়েছে। দুঃখের বিষয় হলেও সত্য। আচ্ছা, আমি কি obj এর মধ্যে চেঞ্জ করছি নাকি obj2 এর মধ্যে চেঞ্জ করছি? হ্যাঁ, তাহলে obj2 এর মধ্যে চেঞ্জ করছি, নতুন করে একটা প্রপার্টি অ্যাড করছি বাংলাদেশ। কিন্তু দেখেন এই যে obj যখন আমি প্রথম প্রিন্ট করেছি obj এর মধ্যেও কিন্তু বাংলাদেশ আসছে, আবার আমি obj2 কে যখন প্রিন্ট করছি obj2 এর মধ্যে বাংলাদেশ আসছে। এখন আপনারাই বলেন আনসারটা আসলে কি? আমরা যে বলেছিলাম রেফারেন্স টাইপস হচ্ছে অ্যারেকে কেন রেফারেন্স টাইপস বলা হয়? কারণ এর মধ্যে আমি যখন যেটার রেফারেন্সে আরেকটাকে তৈরি করতেছি, মানে দ্বিতীয়টার ভ্যালু চেঞ্জ করলে আমি প্রথমটার সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক সেম কাজটা আমি একটা অবজেক্টের মধ্যে করেছি। আমি অবজেক্ট obj থেকে obj2 তৈরি করেছি এবং obj2 এর মধ্যে নতুন একটা প্রপার্টি অ্যাড করেছি, বাট আমার objটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি অবজেক্টকেও কি বলতে পারি না রেফারেন্স টাইপস? জি ভাই, অবশ্যই। এই কঠিন প্রশ্ন উত্তরগুলো কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে পাননি, বা আপনারা যারা প্র্যাকটিস আগে করেছেন কেউ কি পেয়েছেন? এগুলো আমাদের অবস্থায় থাকে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অ্যারে কমপ্লিট করার পর লুপ শিখি বা আদার্স কোনো একটা ফাংশন নিয়ে কাজ করা শুরু করে দেয়। আমি বুঝি না এই বিষয়গুলো কেন আমাদেরকে ক্লিয়ার করা হয় না। আচ্ছা, অবজেক্ট এবং অ্যারে নিয়ে মোটামুটি আমরা এটার সাথে ভালো একটা বন্ধুত্ব তৈরি করে ফেলছি। এখন আমরা অ্যারে নিয়ে একটু অ্যাডভান্স আলোচনা করব। অ্যারে নিয়ে অ্যাডভান্স আলোচনা করার জন্য আমি একটু নিচে চলে যাই। আচ্ছা, এগুলো সব মুছে দিব, আপনাদের কি মনে থাকবে? সব মুছে দিই, সবগুলো মুছে দিই, আমার বিরক্ত লাগতেছে এগুলো বারবার দেখতে। কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন এগুলো রিলেটেড। আচ্ছা, আমি প্রথমে একটা var নিয়েছি বা ভেরিয়েবল নিয়েছি এবং ওকে দিয়েছি অ্যাড, এবং ওর দিয়েছি 10
20, 30, 40, 50, 60, 70, 80, 90। ভাই আপনারা এখানে মধ্যে স্ট্রিং দিয়েও প্র্যাকটিস করবেন, ভাই দ্রুতের জন্য এভাবে লিখতেছি। তো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 অ্যান্ড এখানের মধ্যে আমি কনসোল ডট লগ দিলাম এবং এই অ্যারেকে প্রিন্ট করতেছি। কেউ কিন্তু গোলায় ফেলবেন না, আমি কিন্তু অ্যারে থেকে অবজেক্টে গিয়েছি, আবার অ্যারের মধ্যে আসছি, আবার অবজেক্টে যাব, টেনশন করেন না। অ্যারেকে ভাইয়া প্রিন্ট করলাম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আমি কি চাই এই একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে কিন্তু লেখা যায়। এই যে একটা অ্যারে লিখলাম, এই অ্যারের ভিতরে কিন্তু ভাইয়া চাইলে আবার আরেকটা অ্যারে লিখতে পারবো। এই যে আরেকটা অ্যারে লেখার জন্য আপনাকে আবারও এখানের মধ্যে থার্ড ব্রেকেট বা স্কোয়ার ব্রেকেটসটা আপনাকে দিতে হবে। এর মধ্যে আমি লিখতেছি মনে করেন 100, 200, 300, 400। বুঝছেন? তাহলে কি হলো, একটা অ্যারের ভিতরে কি করলাম, আরেকটা অ্যারে লিখলাম। এখন বলুন যে ভাই একটা অ্যারের ভিতরে কি একটা অ্যারে লেখা যায়? না, আপনি চাইলে এটার মধ্যে আরো অনেকগুলো অ্যারে আপনি লিখতে পারবেন। আমি লিখলাম, এটার মধ্যে লিখলাম যে মনে করেন 9, আপনাদের কারো একজনের নাম বলেন, পুরাতন শিক্ষার্থীর নাম মনে পড়ে গেছে। আচ্ছা, জোয়েল ভাইয়া, জোয়েল। তারপর স্ট্রিং হিসেবে লিখতেছে আর কি। তারপর হচ্ছে আরেকজনের নাম বলি, জুবায়ের। জুবায়ের ভাইয়া। কঠিন লাগলে বলবেন, লাইভ ক্লাস তো, যত ইচ্ছা তত প্রশ্ন করতে পারেন। তাহলে কি হলো, আমি একটা অ্যারের ভিতরে কি করলাম, দুইটা অ্যারে অ্যাড করেছি। এখন বলতে পারেন ভাইয়া একটা অ্যারের ভিতরে তো একটা অ্যারে অ্যাড করেছেন, আমি কি চাইলে এই অ্যারেটার ভিতরে অ্যাড করতে পারবো? হ্যাঁ, আপনি এই অ্যারের ভিতরেও কিন্তু ডাটা অ্যাড করতে পারবেন। এই যে আরেকটা অ্যারে আপনি অ্যাড করেন, এটার মধ্যে আমি দিচ্ছি 1000। ভাইয়া এর মধ্যে স্ট্রিং দেখেন ভাইয়া, হ্যাঁ, এর মধ্যে স্ট্রিং আচ্ছা, দেখেন। এর ভিতরে আবার স্ট্রিং লিখতেছি, দাঁড়ান। তো এই যে এখানের মধ্যে কয়টা লিখলাম, 3টা দিলাম, ঠিক আছে। এবং এর মাঝখানে আমি দাঁড়ান এটাকে 300টাকে এখানে আনি, তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। এক্স, অমিত ভাইয়া কি ক্লাসে আছেন? অমিত ভাইয়া না কথা বলছেন এতক্ষণ? 1000, 2000 অ্যান্ড 3000 এর মধ্যে আপনি চাইলে আরেকটি স্ট্রিং অ্যাড করবেন। অ্যাড করতে পারেন, সমস্যা নাই। আপনাদেরকে একটা কথা বলি যে ভাইয়া এখানে তো মাথা গোলায় যেতেছে। একটা অ্যারের ভিতরে আপনি এই পর্যন্ত 1টা, 2টা, 3টা, 4টাতে চলে গেছেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন 2টা থেকে 3টা পর্যন্ত প্র্যাকটিস করতে পারলে চলবে। আপনার এমন কোনো প্রোগ্রাম, আপনারা তো ওয়েব ডেভেলপার হবেন তাই না? এই 2টা থেকে 3টার বেশি যেতে হবে না আপনাকে। তো 2টা বা 3টা পর্যন্ত আপনার কল করতে পারলে বা প্র্যাকটিস করতে পারলেই এনাফ, এর বেশি প্রয়োজন নাই। তো এখানে মধ্যে আমি দিচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ। আরেকটা দিচ্ছি ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া। সবাই কি বুঝতে পেরেছি একটা অ্যারের ভিতরে আরো কিভাবে অ্যারে লিখতে হয়? না পারলে সমস্যা নেই ভাই, আরেকটা প্র্যাকটিস করে দেখাবো, সমস্যা নেই। কি করলাম, জাস্ট আমি এই যে ভিতরে এতটুকু আমি আপনাদেরকে ব্রেকেট দিয়ে দেখাই বা মার্ক করে দেখাই। আমার এখান থেকে এখান পর্যন্ত তো একটা অ্যারে ছিল, এরপর আমি 0, 2, 3, 4, 5 এই 5 নাম্বার ইন্ডেক্সে এখান থেকে এখান পর্যন্ত এই 5 নাম্বার ইন্ডেক্স, এটা কিন্তু পুরাটা হচ্ছে কি 5 নাম্বার ইন্ডেক্স। তো আমি 0, 1, 2, 3, 4, 5, তো 6 নাম্বার ইন্ডেক্সের মান কত? 50। এটা হচ্ছে 7। আবার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 8 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। দাঁড়ান আমি আবার গুনি, 0, 1, 2, 3, 4, এটা হচ্ছে 5, 6, 7, 8, 9, 10। সবাইকে বুঝতে পেরেছি?
11 পর্যন্ত আছে। এই যে 0, 10, 20, 30, 40, ও হ্যাঁ, এখানের মধ্যে একটা ভুল হয়ে গেছে, আমি 300 লিখে ফেলছি। এটা একটু বের হই, আমি এটা কেটে দিই, এটা হবে না এখানে। হ্যাঁ, এটা আমরা এখানে রাখি, এই 200-র পরে এখানের মধ্যে 300 দিই, তাইলে আমার এটা একটু সুন্দর দেখায়। ইয়াস, এবারকার প্র্যাকটিসটা করি, দেখেন আবারও 0, 1, 2, 3, এখান থেকে এখান পর্যন্ত আমার 4 নাম্বার ইন্ডেক্স। এই 4 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে একটা অ্যারে, এটা হচ্ছে 5, 6, এটা হচ্ছে 7, 8, 9, 10। তাহলে দেখেন এই 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কিন্তু আরেকটা অ্যারে দেওয়া হয়েছে, তার 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে এটা আবার 0, 1, 2, এই যে এখান থেকে আবার এই এখানে ক্লোজ হওয়া পর্যন্ত এটা আবার কত নাম্বার ইন্ডেক্স বলেন তো? 0, 1, 2, 3, এটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। 4 নাম্বার ইন্ডেক্সের ভিতরে আবার কিন্তু এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আবার কি 2। এই 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আবার 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 0, আবার 1। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাউন্ট করবেন? আমি অর্ডার কি ভাই বলছি আমি আবারও, আপনারা যদি এই বিষয়টা বুঝে যান, এটা বুঝে গেলে আপনার জন্য একবার ইজি হয়ে যাবে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আমার এটা হচ্ছে 0, মানে 0, এটা হচ্ছে আমার মেইন অ্যারে, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে মেইন অ্যারেটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে একটা অ্যারে। একটা অ্যারের ভিতরে আমি আরো অনেকগুলো অ্যারে লিখলাম, তো এগুলাকে আমি কিভাবে ইন্ডেক্স করব, এই ইন্ডেক্সটা আপনাকে মাস্ট বুঝতে হবে, না হয় কিন্তু আপনি এগুলা থেকে ভিতর থেকে কল করতে পারবেন না, ডাটাগুলোকে বের করতে পারবেন না। আমরা অ্যারে থেকে ডাটা বের করে আনছি না, এগুলো থেকে আপনি আবার ডাটা বের করতে পারবেন না। তো এটা হচ্ছে 0, 1, 2, 3, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 4, এটা হচ্ছে 5, 6, এটা হচ্ছে আবার 7, এটা হচ্ছে 8, 9, 10। আমরা ফার্স্ট গণলাম। এই 4 নাম্বার ইন্ডেক্সের ভিতরে এটা আবার হবে 1, এটা হবে 0, 1, 2, আবার এখান থেকে এই যে এখান থেকে এখান পর্যন্ত আবার হচ্ছে কত? 0, 1, 2, এটা হচ্ছে 3, এগুলো হচ্ছে 3। এই 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আবার 0, 1, এই বাংলাদেশ এবং ইন্ডিয়া হবে আবার কত? 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে এটা আবার 0 এবং 1। এভাবে আপনাকে বুঝতে হবে। আর এটার অবস্থান যদি এখানে তো কমাটা দেননি ভাইয়া, ইন্ডিয়ার পরে অ্যারেটা যেখানে শেষ হয়েছে, কমাটা না দিলে কাজ করবে? ওই যে কমাটা দেখতে পাচ্ছেন, এই যে আপনি বলতেছেন এখানে না, এখানে কমা দেইনি, এখানে আমাদের কমা দিতে হবে না। না এটার পরে ইন্ডিয়ার এই 400-র পরে, না ইন্ডিয়ার ব্র্যাকেটটা ক্লোজ করার পরে, ইন্ডিয়ার ব্র্যাকেটটা ক্লোজ করার পরে, আগে আগে দেওয়া আছে। ইন্ডিয়ার ব্র্যাকেটটা ক্লোজ করার পরে ভাইয়া ব্র্যাকেট কমা দেইনি, দাঁড়ান, না কমা দেই নাই, কমা দিতে হবে, এটা ভুলে দেই নাই ভাইয়া। তো এখন আসি আমরা এই অ্যারেকে প্রিন্ট করে। অ্যারেকে প্রিন্ট করার পর দেখেন এখানের মধ্যে আমার এই যে 10, 20, 30, 40, দেখেন 40-এর পরে একটা অ্যারে এখানের মধ্যে আসছে কিনা? জি। আবার 50, 60, এই যে 40, 50, 60-এর পরে আরেকটা অ্যারে চলে আসছে। জি। 70, 80, 90। তাহলে দেখেন আমার 10, 20, 30, 40, 40-এর পরে যে অ্যারেটা আসছে, তাহলে আমরা এগুলাকে এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। তা আমরা এখান থেকে যদি বোঝার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে 0, 0, 1, 2, 3, এটা হচ্ছে আমার কত? 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এই 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আবার এটা হচ্ছে কত? 0, 1, 2, এতটুকু হচ্ছে আবার 3। এই 4-এর ভিতরে হচ্ছে 3, তো 3-এর নাম্বারের মধ্যে আবার কত? এটা 0, 1, 2, তাই না? এটা আবার
এটার ভিতরে আবার আরেকটা অ্যারে আছে, তো বললাম না 3টার পরে আর যায় না, এখানে আমাদের হিসাব করে নেই। আপনারা যদি এরপরও যদি ইন্ডেক্সটা না বুঝেন, ইন্ডেক্সিংটা যদি না বুঝেন, তাইলে ভাইয়াকে বলেন আমি আপনাদেরকে ব্রাউজারের মধ্যে রান করে দেখাবো। যদি কেউ না বুঝেন তাহলে আমি ব্রাউজারে রান করে দেখাবো, আমি চাচ্ছি না যে এখন ব্রাউজারের মধ্যে যাই। ভাইয়া এটা অ্যাক্সেস করে দেখালে ভালো হয়, যেমন 2000 আছে কি। আচ্ছা, অ্যাক্সেস করাটা আপনাদেরকে দেখাই। অ্যাক্সেস করাটা আপনাদেরকে দেখানোর আগে, এই যে আপনি যে একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে লিখলেন, আরেকটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে লিখছেন, একটার ভিতরে যে আরেকটা লিখছেন, এগুলাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে। কি বলা হয়? মাল্টি ডাইমেনশনাল। ডাইমেনশনাল বানানটা কিভাবে? DY নাকি DI? ডাইমেনশনাল, TIONAL, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, একটু চিন্তা করেন ভাইয়া, অ্যারে যেহেতু মাল্টি ডাইমেনশনাল হয়েছে, একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে আমরা কল করতে পারছি, লিখতে পারছি। অবজেক্টের মধ্যেও তো আমরা একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট লিখতে পারবো, যেহেতু অ্যারে এবং অবজেক্ট প্রায় সেম টু সেম। তাইলে এই অবজেক্টের মধ্যেও কিন্তু আপনি মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট পাবেন। আমরা ওইটাও শিখবো, মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট। মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট। তো এই মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট আবার বহু রকমের হয়। সেটা হচ্ছে এই যে আপনি যে প্রথম যে একটা লিখছেন, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এই যে আপনি একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে লিখছেন না, একটা অ্যারের ভিতরে যে আমি আরেকটা অ্যারে লিখছি, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো এই ওয়ান ডাইমেনশনাল অ্যারের ভিতরে যে আরেকটা অ্যারে লিখছি, তাহলে সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। এর ভিতরে যদি আরেকটা লিখেন তাহলে হচ্ছে 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল। এভাবে কি হিসাব করতে পারবেন না? এই অবজেক্টের ক্ষেত্রেও আপনার 1 ডাইমেনশনাল অবজেক্ট রয়েছে, 2 ডাইমেনশনাল অবজেক্ট রয়েছে, 3 ডাইমেনশনাল অবজেক্ট রয়েছে। আপনারা 1 2 3 পর্যন্ত প্র্যাকটিস করবেন, এর উপরে আর যাইয়া মাথা নষ্ট করার দরকার নাই, যেহেতু এটার প্রয়োজন নাই। 3 পর্যন্ত মাস্ট পারতে হবে। এখন আমরা কল করাটা শিখে যাই। তো আমি অ্যারেকে কিন্তু কল করেছি, তো এই অ্যারেটাকে যে কল করেছি, তা আমি এখানে মধ্যে অ্যারে 0। এখন বলুন তো অ্যারে 0 ইন্ডেক্স আনসার কত আসবে? 10। ইয়েস, আমি এখানের মধ্যে 0 1 2 3 4 দিব। তো 4 নাম্বার ইন্ডেক্সে আমার কি করবে? ওই যে কতটুকু দেখাবে আপনারা বলে ফেলেন। এখান থেকে এই যে 400 পর্যন্ত দেখাবে, 100 থেকে 400 পর্যন্ত দেখাবে। দেখেন আমি 4 ইন্ডেক্সে কত দিয়েছে, 100 থেকে 400 পর্যন্ত 4 ইন্ডেক্সটা আমার পুরোটা দেখাইছে। আবার ভাইয়া যদি 5 দেই, তাহলে আমার 5 নাম্বার ইন্ডেক্সটা দেখাচ্ছে। আমি যখন আবার 6 দিব, আমার 6 নাম্বার ইন্ডেক্সটা দেখাচ্ছে। আমি যখন এখানে আমাদের 7 দিব, তখন আমার এখানে আমাদের জুয়েল এবং জুবাইয়ের ভাইয়াকে দেখাচ্ছে। দেন আমি এখানে মধ্যে আবার 8 দিচ্ছি, অ্যান্ড 9। তারপর আমি যদি এখানের মধ্যে যদি 100 দেই, তাইলে তো এটা বলবে যে আনডিফাইন্ড। ইয়েস। তো অ্যারে ডট লেংথ তো আমরা বের করতে পারি, এগুলো আমরা পরের বিষয়ে যাচ্ছি। এখন বলি যে ভাইয়া আমি অ্যারে 4 নাম্বার ইন্ডেক্সটাকে কল করলাম। তা আপনার কি মন চাইতেছে না ভাইয়া আমি 4-এর পরে যদি 5 দেই, 5-এর মধ্যে তো আমার 50 আসতেছে, তাহলে মাঝখানে এগুলোকে আমি কিভাবে কল করব? তাই না? আমি 4-এর পরে তো 5 দিলে এটা চলে আসতেছে, এটা আমি কিভাবে কল করি? সেটা হচ্ছে এই 4 দিয়েছি, এই 4 মানে আমার 4 নাম্বার ইন্ডেক্সে সবগুলো দেখাইছে। এই 4-এর পরে আমি 4-এর ভিতরের কতকে দেখাচ্ছি। এখন 4-এর ভিতরের কতকে দেখাচ্ছি? আমি 4-এর ভিতরের মনে করেন 0কে দেখাইতে চাইতেছি। দেখেন আমার এই যে 4-এর ভিতরে 0 হচ্ছে 100, 4 নাম্বার ইন্ডেক্সে 0। তারপর ভাই এখানে আমাদের যদি 1 দেই, তাহলে কত আসবে বলেন তো? 200। এখন এই 4 নাম্বার ইন্ডেক্সের ভিতরের গুলাকে দেখাচ্ছে আর কি। তারপর 2 দিচ্ছি, 300। যদি আমি এখানের মধ্যে 5 দেই বা 4 দেই, তাহলে দেখেন আমার সরি 4 না 3 দিচ্ছি, তাহলে দেখেন আমার আবার ওই যে 1000 200 2000 বাংলাদেশ ইন্ডিয়া 3000 পর্যন্ত দেখাইছে। তা আমরা 3 নাম্বার ইন্ডেক্সের ভিতরের 1000 2000কে যদি কল করতে চাই, তাহলে কিভাবে করব? আবারও দিব। তো 3 নাম্বার ইন্ডেক্সের ভিতরে যদি 0 নাম্বার ইন্ডেক্স নিতে চাই, তাহলে কত আসবে? 1000। সহজ না বিষয়টা ভাইয়া?
আল্লাহ জানে, আপনারা জানি বুঝতেছেন নি। এইবার ভাই ইজি ইজি ভাই বুঝছি ভাই, বুঝছি অনেক ইজি, কিন্তু শুধু আপনি গড়ে ভাই, দিয়ে easy। দিবেন। এই যে আমি প্রথমে 4 দিয়েছি, দেখেন প্রথমে যখন 4 দিয়েছি তখন আমার এই 4 নাম্বার ইন্ডেক্সের ভিতরে সবগুলো দেখেছে। 4-এর ভিতরে যদি অ্যাক্সেস নিতে চাই তাহলে 4-এর ভিতরে কতকে অ্যাক্সেস নিতে চাচ্ছি আমি? 1-এর, তাহলে দেখেন 1 হচ্ছে আমার 200। আমি যদি এখানে আমাদের 2 দেই তাহলে আমার 300। আমি যদি 4 দেই 3 দেই তাহলে আমার কি করবে? আবার এইটার ভিতরে যে অ্যারেটা আছে সেটাকে নিয়ে যাবে। এই যে দেখেন 1000 থেকে নিচে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারের মানে অ্যারের ভিতরে যদি আমি আবার 1000 2000কে অ্যাক্সেস নিতে চাই তাহলে আবারও এখানে আমাদের 0 দিব। তাহলে দেখেন আমার 0 মানে 1000। আমি যদি এখানে আমাদের 2 দেই তাহলে 2 মানে হচ্ছে আমার বাংলাদেশ এবং ইন্ডিয়া। এখন এই বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে যদি আমি আবার অ্যাক্সেস নিতে চাই, বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে যদি অ্যাক্সেস নিতে চাই এটার মধ্যে আবার 0 দিব। 0 মানে হচ্ছে বাংলাদেশ আর 1 মানে হচ্ছে ইন্ডিয়া। এর চেয়ে সহজ কোনো ওয়ে আর নাই। বুঝতে পেরেছেন? তা আমরা কি হ্যাঁ, পারবো? সহজ ভাইয়া, সহজ। একটা এর ভিতরে কি সবগুলো এর থেকে কি আমরা কি অ্যাক্সেস নিতে পারবো? পারো ভাইয়া। হ্যাঁ, এগুলোই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আপনার এই যে অ্যারে নিয়ে যে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, আপনারা দেখবেন যে স্ট্যাক লার্নার বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যারে নিয়ে বিশাল আলোচনা আছে। আমি আপনাদেরকে চাইলে আরও 2-3 দিন আলোচনা করতে পারবো। তবে আমার মনে হচ্ছে প্রজেক্ট করার জন্য একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনি সফল হওয়ার জন্য এর বাহিরে আর আলোচনার দরকার নেই। আপাতত আপনার ব্রেনটাকে তো লোড করার দরকার নাই, এতটুকু পর্যন্ত আপনি সীমিত থাকেন। ডিফল্টভাবে আমরা এইভাবেই প্র্যাকটিসটা করি। এবার আমরা চলে আসি অবজেক্টের মধ্যে। অবজেক্ট, আপনার কি মনের মধ্যে প্রশ্ন আসে না, ভাইয়া এর ভিতরে কি আমি অবজেক্ট লিখতে পারবো? হ্যাঁ, বলতে পারেন না আপনি? জি ভাইয়া পারি। হ্যাঁ, আমরা এর ভিতরেও কিন্তু অবজেক্ট লিখতে পারি। কারণ এই অ্যারে বলি, অবজেক্ট বলি, স্ট্রিং বলি, যাই বলি, এগুলো হচ্ছে ডাটা স্টোর করার একটা প্রসেস। আমরা তো ভেরিয়েবল লিখতেছি না। ভার মানে কি? ডাটা স্টোর করার প্রসেস বা একটা ধাপ বা একটা কন্টেইনার। তো ধারক, তো আমরা যেহেতু এর একটা ভেরিয়েবলই, তাহলে এর মধ্যে আমরা এর লিখছি। আমরা চাইলে এই এর ভিতরে অবজেক্টও লিখতে পারবো। আসেন আমরা এর ভিতরে অবজেক্ট লিখি। তো একবার আমরা আরেকটা কি প্র্যাকটিস করব নাকি এটার মধ্যে এডিট করে দেখাবো? এটার ভিতরে দেখান ভাইয়া। এটার মধ্যে এডিট করে দেখালে অনেকের মাথা আরেকটু ঘোলায় যাব। আমি আরেকটা দেখাই। হ্যাঁ, ভার মনে করেন এর অবজেক্ট এরকম লিখলাম। এর অবজেক্ট সমান এই যে লিখলাম, এর হচ্ছে মনে করেন ভাইয়া দিচ্ছি 1000, 2000, 3000, 4000 অ্যান্ড 5000। 1000, 2000, 3000, 4000, 5000 এটার মাঝখানে আপনি চাইলে একটা কমা দিয়ে এখানের মধ্যে অবজেক্ট লিখতে পারেন। আচ্ছা, অবজেক্ট লিখি কিভাবে আমরা? কার্লি ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে। তো অবজেক্ট লিখতে হবে কিভাবে? আপনি কি অবজেক্টের মধ্যে এইভাবে স্ট্রিং লিখে ফেলবেন? না, আমাদের প্রথমে প্রপার্টি লিখতে হবে, তারপর আমরা হ্যাঁ, তো প্রপার্টি দিচ্ছি মনে করেন ফার্স্ট নেম FIRST ফার্স্ট বা এফ নেম কোলন এফ নেম হচ্ছে MH, ঠিক আছে? তবে MHটা স্ট্রিংয়ের মধ্যে হবে MH। তারপর এখানে আমাদের কমা দিব, দেন আমি দিব এল নেম কোলন জীবন, অ্যান্ড এখানে আমাদের আবার কমা দিচ্ছি, আবার এখানে আমাদের দিচ্ছি এফ নেম এল নেম, তারপর হচ্ছে এজ। এজ হচ্ছে 22। এবার আপনি দেখেন এর অবজেক্ট কনসোল ডট লক করেন। কনসোল ডট লক করে আমি AROBJ এটাকে প্রিন্ট করলাম। দেখেন তো আমার এখানের মধ্যে এর OBJ। আচ্ছা, আগেরটা আমি ইয়ে করে দিই, কনসোল ডট লকটাকে আমি ফাঁকা রাখি। দেখেন ভাই, এখানের মধ্যে যখন
এর অভিযোগে প্রিন্ট করেছি, দেখেন তো 1000, 2000, 3000 এবং অবজেক্টটা সহ দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে। তো ভাইয়া এখানের মধ্যে এর অবজেক্ট যদি 0 ইন্ডেক্স দেই আনসার কত আসবে? 1000। 1 ইন্ডেক্স দিলে 2000, 3 ইন্ডেক্স দিলে আমার কি দেখাচ্ছে? অবজেক্টটা দেখাচ্ছে। এখন আমি আমার এই 3 ইন্ডেক্সের ভিতরে অবজেক্টে যাব, অবজেক্টের অ্যাক্সেসটা নিব। আর এখানে 4 ইন্ডেক্স দিলে কিন্তু আপনি দেখবেন যে আপনার ওই যে 4000টা দেখাচ্ছে, দেখিয়ে ফেলেন। তো আমি 3 ইন্ডেক্স দিলাম। এই 3 ইন্ডেক্সের ভিতরে ভাইয়া অ্যাপ নেম, এল নেম, এজ এই প্রপার্টিগুলোর অ্যাক্সেস নিব, বা এই প্রপার্টিগুলোকে আমি ডাটা বের করে আনবো এখান থেকে। তো বের করানোর জন্য আপনি বলেন আমরা ডট দিতে পারি, ডট দিয়ে আমরা অ্যাপ নেম, মনে আছে অবজেক্ট কিভাবে কল করতে হয়? ডট দিয়ে অবজেক্টে কল করা যায়, একটু আগে ভাইয়া কিন্তু লিখে দেখাইছিলাম। প্রপার্টি নেমটা লিখতে হয়, এই দেখেন এমএস চলে আসছে। তারপর আমি যদি এখানে মধ্যে এল নেম দেই, বলতে পারেন ভাই অবজেক্ট কল করার তো আমরা প্রসেস 2টা শিখছিলাম, আপনি তো শিখেছিলেন 2টা নাকি? এভাবে দিয়ে এভাবে, তাই না? এভাবে দিয়ে আমি যদি এজ লিখি আপনি এভাবেও কল করতে পারেন। শুধু পার্থক্য হচ্ছে এটাই, প্রপার্টি কল করতে হলে আপনি থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে কোটেশন দিতে হবে, কোটেশন না দিলে আপনি কল করতে পারবেন না। এখন আবার আপনি বলবেন যে ভাইয়া আমরা কি এই অবজেক্টের ভিতরে কি আরেকটা অবজেক্ট লিখতে পারবো? এই অবজেক্টের ভিতরে কি আরেকটা অবজেক্ট লিখতে পারবো? হ্যাঁ, লিখতে পারবো। আমরা এটার ভিতরে আরেকটা অবজেক্ট লিখবো। যখন এটার ভিতরে আরেকটা অবজেক্ট লিখবো তখন সেটা আবার কি হয়ে যাবে? মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট হয়ে যাবে, তাই না? মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট। তো আমরা তো মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট এখনো প্র্যাকটিস করি নাই, একটু পরে প্র্যাকটিস করে আবার আমরা এখানে ফিরে আসবো। ওই পর্যন্ত কি মনে থাকবে এই এক্সাম্পলটা? তো আমরা একটু আবার এখানে চলে আসি। বলতে পারেন যে ভাইয়া এখানের মধ্যে তো আপনি একটা অ্যারের ভিতরে সরাসরি আপনি একটা অবজেক্ট লিখে ফেলছেন, যার কারণে আমি সরাসরি অবজেক্টটাকে তার প্রপার্টি নেম ধরে আমি কল করতে পেরেছি। যদি ভাইয়া বাবু এমন হয় এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুটোটা যদি আমার অবজেক্ট হতো তাইলে আমি কিভাবে কল করতাম? আসেন আমরা এখানের মধ্যে একটা অবজেক্ট লিখিয়ে ফেলি। অবজেক্ট লিখতেছি, এখানের মধ্যে একটা অবজেক্ট লিখতে পারি। কি লিখতে পারি বলেন তো? Our country, foreign country. আচ্ছা, আওয়ার কান্ট্রি, OURCOUNTRY, আওয়ার কান্ট্রি কলন বাংলাদেশ, একটাই লিখি, হ্যাঁ, এর বেশি লাগবে না। আওয়ার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আওয়ার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো এখন কল করি, এখন বলি আমরা 0 1 2 3, তাহলে আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে? 4 নাম্বার ইন্ডেক্সে। 4 নম্বরে। ইয়াস, আমরা এই যে এখানের মধ্যে 4 নাম্বার ইন্ডেক্স দিলাম, AII, এবং এখানের মধ্যে 4 দিচ্ছি। অ্যান্ড আমি কল যখন করেছি আমার 4 হচ্ছে 100 200 300, তো 1 0 1 2 3 নাম্বার ইন্ডেক্সে আবার যেতে হবে আমাদেরকে। তো আমি 3 নাম্বার ইন্ডেক্সে চলে যাচ্ছি, এবং 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমার 1000 2000, এবং এখানের মধ্যে আবার যেতে হবে 0 1 2, তো আমি আবার 3 নাম্বার ইন্ডেক্সে আবার যেতে হবে। তাহলে দেখেন 3 নাম্বার ইন্ডেক্সে, সরি 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমার কান্ট্রি এবং বাংলাদেশ। এই যে আওয়ার কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ। তো আমি যদি এখান থেকে প্রপার্টিটাকে কল করতে চাই আমরা ডট দিতে পারবো, ডট আওয়ার কান্ট্রি। মাশাআল্লাহ, এই তো আপনারা পারেন। অথবা আমরা চাইলে এখানে আমাদের কি করতে পারবো? এর মতো লিখতে পারবো এভাবে দিয়ে OUR, হ্যাঁ, আওয়ার COUNTRY। একটা গোপন ট্রিক্স বলি, এরকে অবজেক্টকে কল করার জন্য যদি আমি বলি প্রফেশনাল যারা আছে ওনারা কোন মেথডটা বা কোন প্রসেসটা, লেখার প্রসেসটা ফলো করে, সেটা হচ্ছে তারা এভাবে ডট দিয়ে লিখে। বুঝতে পেরেছেন? তো আপনারা দোনোটাই জেনে রাখেন, কারণ এক একজন তো এক এক রকম ভাবে লিখতে পারে, তো আপনারা জেনে রাখেন। তাহলে দেখেন আমরা একটা অ্যারের ভিতরে আরো অ্যারে লিখতে পারছি, স্ট্রিং লিখতে পেরেছি, এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে আমরা কিন্তু অবজেক্ট লিখতে পেরেছি। আপনাদের কি প্রশ্ন আসতে পারে না, ভাইয়া একটু আগে যে আমরা অবজেক্ট লিখছিলাম ওই অবজেক্টের ভিতরে কি আমরা অ্যারে লিখতে পারি না?
জি ভাই জি। আমরা কি ওই অবজেক্টের ভিতরে এর ভিতরে আবার অবজেক্ট লিখতে পারি না? আসেন আমরা একটু চেষ্টা করি না। এখানের মধ্যে আমরা চাইলে আমরা একটু রেখে দিই, এখানের মধ্যে যে আমরা অবজেক্ট লিখছিলাম এই অবজেক্টগুলোর ভিতরে কিন্তু আপনি আবার এরে লিখতে পারবেন। আমি তো এর ভিতরে অবজেক্ট লিখছি, আবার এই অবজেক্টের ভিতরে আপনি আবার এরে লিখতে পারবেন, ওইটাকে আপনি আবার এখানের মধ্যে কল করতে পারবেন। আচ্ছা বেশি কি কঠিনে আমি চলে যাচ্ছি নাকি? বিরক্ত হবেন না প্লিজ। না ভাইয়া, যেহেতু ভাইয়া, আমি কোর্সটাকে বুঝাতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাবো বলছি, এই জন্য আপনাদেরকে আমি করাচ্ছি। আর যতটুকু আপনাদের দরকার ততটুকুই করাচ্ছি, আমি অতিরিক্ত কিন্তু আপনাদেরকে প্রেশার দিচ্ছি না, অপ্রয়োজনীয় কোনো কিছুই দেখাচ্ছি না, প্রয়োজনীয়গুলোই দেখাচ্ছি। এখন আমরা আবার একটা অবজেক্ট তৈরি করে আসি। ভার মনে করেন অবজেক্ট সমান, আচ্ছা এটা আমরা একটা কাজ করি। আচ্ছা অবজেক্ট তো নিচে, ঠিক আছে, অবজেক্টস দিয়ে রাখি তাহলে হবে অবজেক্টস, এবং আমরা এখানে আমাদের কার্লি ব্রেকেট দিব। তো অবজেক্ট দিয়েছি ভার, আবার কারণ আছে এখানে আমাদের ভার, আপনি অবজেক্ট ভার দিছেন, লেটের মাধ্যমে কিন্তু ভেরিয়েবল কল করা যায়, কনস্ট্যান্টের মাধ্যমেও আপনার ভেরিয়েবল কল করা যায়। এই তিনটার মধ্যে পার্থক্যটা আসলে কি, তো এগুলা নিয়ে আপনাদেরকে আমি ডিটেলস আলোচনা করব। এবার এখানের মধ্যে আমি দিচ্ছি STU স্টুডেন্টস নেম দিচ্ছি। আমরা স্টুডেন্টস নেম দিলাম আমাদের সালমান ভাইয়া, সালমান। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট দিলাম মনে করেন জাভাস্ক্রিপ্ট। এখন এখানের মধ্যে হচ্ছে ভাইয়ার মনে করেন অ্যাড্রেস বা মনে করেন কি জানি বলা আপনার, হ্যাঁ স্কিল, হ্যাঁ স্কিল। আচ্ছা একজন ব্যক্তির কি একাধিক স্কিল থাকতে পারে না? থাকতে পারে। তো একাধিক স্কিল ভাইয়া থাকতে পারে। তো ভাইয়ার আমি এই অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট লেখার জন্য আপনার এই প্রপার্টি নেম লেখার পর আপনাকে এইভাবে কার্লি ব্রেকেট দিতে হবে। আবার অনেকেই ভুল করে কাজটা, সবাই কি করে প্রপার্টির নাম না দিয়া সরাসরি কার্লি ব্রেকেট দিয়ে শুরু করে, এটা করা যাবে না। আপনার স্কিলস, এখানে মধ্যে অনেকগুলো স্কিল সেট করব, সেই জন্য আমি আবার এখানে আমাদের কার্লি ব্রেকেট দিয়েছি। তো কার্লি ব্রেকেটসের মধ্যে আবার লিখতেছি SKILL স্কিল 1 হচ্ছে ভাইয়া হচ্ছে একজন প্রোগ্রামার, হ্যাঁ প্রোগ্রামার। তারপর হচ্ছে স্কিল 2, সহজ না, একদম সহজ, কিন্তু স্কিল 2 হচ্ছে DESIGNER ডিজাইনার। শুধু লেখার সিস্টেমটা আপনাকে ঠিক রাখতে হবে, ডিজাইনার। তো আমি যেমনিভাবে একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট লিখছি, ঠিক সেম আপনি এখানে আমাদের কমা দেন, আপনি আরেকটা লিখেন যে ওনার স্কিল এডুকেশন হচ্ছে, হ্যাঁ এডুকেশনটা আমি চাইলে এর ভিতরে রাখতে পারি যে ভাইয়ার এডুকেশন হচ্ছে অনেকগুলা। তো এখানের মধ্যে দেখেন আমি একটা অবজেক্টের ভিতরে কিন্তু এরও অ্যাড করে ফেললাম। এখানে মধ্যে আমি এডুকেশন দিচ্ছি, ওনার এডুকেশন হচ্ছে BBA মনে করেন অ্যান্ড MBA, এগুলো তো আবার স্ট্রিংয়ের মধ্যে রাখতে হবে, BBA MBA। তারপর হচ্ছে MBS, এরকম একটা দিয়ে দিলাম আর কি আন্দাজি, হ্যাঁ, বা ICMAB। তাহলে দেখেন আমরা একটা অবজেক্টের ভিতরে আবার একটা অ্যারে অ্যাড করলাম, একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট দিলাম। ওই অবজেক্টের ভিতরে কি আমরা আরও অবজেক্ট অ্যাড করতে পারবো? হ্যাঁ, আদার্স দিয়ে আপনি চাইলে এখানের মধ্যে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেন, বুঝতে পারছেন? আরেকটা অবজেক্ট লিখলাম, এখানে আমি দিচ্ছি OTH01 মনে করেন জানি না, আর স্কিল জানা নাই। তারপর হচ্ছে
এর মধ্যে হচ্ছে OTHER আদার 02 কোলন, এখানের মধ্যে আমি চাইলে আবার একটা এরে দিতে পারবো। এই এর মধ্যে আমি দিচ্ছি OTHER আদার, মনে করেন উনি হচ্ছে ফটোগ্রাফার PSOTO ফটোজিআর PSCR ফটোগ্রাফার, তারপর হচ্ছে গ্রাফিক্স GRA PSICS গ্রাফিক ডিজাইনার SIGR ডিজাইনার। ব্রেন কাজ করতেছে না, কি দিব না কি দিব, এক্সাম্পল তো রেডি করতে হয়। তারপর হচ্ছে মনে করেন উনি আবার SEO ডেভেলপার, এগুলো দিয়ে দিলাম। তাহলে কি বুঝতে পেরেছেন? দেখেন এক্সাম্পলটা আমাদের কি হলো, আমরা একটা অবজেক্টের ভিতরে অনেকগুলো অবজেক্ট লিখলাম, একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট লিখেছি, এবং ওই অবজেক্টের ভিতরে আবার আমরা কি করলাম, আরেকটা অবজেক্ট লিখেছি, ওই অবজেক্টের ভিতরে আবার আমরা একটা অ্যারো লিখলাম। এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট, এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট। তো এই যে মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট আমরা করেছি, এরকে যেভাবে আমরা এখান থেকে কল করতে পেরেছি, আমরা কি পারবো না এই অবজেক্ট থেকেও আমরা এগুলাকে কল করতে? আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে কিভাবে কল করতে হবে, একটা ধারণা চলে আসছে না? আসেন আমরা প্র্যাকটিক্যালি করি। তো এখানের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি করার আগে আমরা আবারও আমাদের এরেতে চলে আসি। ভাইয়া যদি বলি যে সালমান ফার্সি ভাইয়া যে এখানের মধ্যে এই এরের ভিতরে অবজেক্ট দিয়েছি, এই একটা অবজেক্টের মধ্যে আপনি একটা এরে অ্যাড করে দেন, তো পারবেন না এরে অ্যাড করতে এখানে? জি ভাইয়া, হ্যাঁ, এখানের মধ্যে আপনি চাইলে আবার একটা এরে অ্যাড করতে পারবেন। আমি কি অ্যাড করে দেখাবো? অ্যাড করে দেখাচ্ছি। মনে করেন লাস্ট নেম কয়েকটা আছে, লাস্ট নেম হচ্ছে আমার মনে করেন MS, তারপর হচ্ছে আমার আহমাদ, এরকম অনেকগুলো দিলাম, ঠিক আছে? তারপর আপনি চাইলে এটার ভিতরে আবারও আপনি অবজেক্ট নিতে পারবেন, আবার অবজেক্ট নিতে পারবেন। আবার এই যে S22 দিছি, এটার ভিতরে আপনি চাইলে আবারও অবজেক্ট নিতে পারবেন, নিয়ে এখানের মধ্যে আপনি আবার অবজেক্ট লিখেন। তো পারবেন না এগুলো কল করতে? আমার কি আর এগুলো এক্সাম্পল দেখানোর দরকার আছে? এতগুলা বিরক্ত লাগতেছে আপনারা, আশা করি পারবেন। ঠিক আছে, পারবো পারবেন। ভাইয়া, সমস্যা নাই। ইন্ডেক্স হিসেব করে তো হ্যাঁ, এরপরে না পারলে আপনারা আপনাদের সবকিছু যে আমি দেখাই যে আপনাদের আবার কিছু শেখা হবে না, আপনারা নিজেরা আবার প্র্যাকটিস যখন করবেন তখন আপনারা কি করেন, বিভিন্নভাবে অবজেক্টের ভিতরে এরে নেবেন, এর ভিতরে অবজেক্ট নিয়ে এভাবে কল করবেন। না পারলে মেসেঞ্জার গ্রুপের মধ্যে বলবেন, অথবা আপনারা গ্রুপ ডিসকাশন করবেন। আগামীকাল আবার ভাইয়া ফ্রি আছে, আমাকে মেসেজ দিবেন, ওই মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিবেন, ইনবক্সে মেসেজ দিলে ভাইয়া খুবই কম মেসেজ সিন করি। তারপর আসি আমরা এটাকে, এখন আমরা কল করা শিখি যে অবজেক্টসকে আমরা এখন কল করব। console.log। আজকে তো মনে হয় না আমরা লুপের মধ্যে যেতে পারবো, ভেবেছিলাম লুপ শুরু করব আজকে। অবজেক্টস, এই যে দেখেন আমি অবজেক্টটাকে কল করলাম, অবজেক্টকে কল করেছি। এই অবজেক্টের মধ্যে আমি প্রপার্টি কল করব। তো প্রপার্টি কল করলে আমরা এটা দিয়ে কল করতে পারি, আমরা চাইলে ডট দিয়েও কল করতে পারি। তো প্রপার্টি নেম হচ্ছে আমার স্কিলস, এবং দেখেন আমার স্কিলস দেওয়ার কারণে কইরে স্কিলস প্রপার্টি নেম অবজেক্টস, অবজেক্টের মধ্যে অবজেক্ট ডট স্কিলস। তো স্কিলস দেওয়ার কারণে আমার এই যে স্কিলসগুলো আসছে, কিন্তু দেখছেন স্কিলস প্রোগ্রামার, স্কিল টু ডিজাইনার, আদার্স, এই আনসারগুলো কিন্তু উপর থেকে আসছে। হ্যাঁ, এগুলো দেখে আবার কনফিউশন তৈরি করবেন না, আমি আগেরগুলোকে কমেন্ট করে দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে স্কুল 1 দিয়ে আলাদা, হ্যাঁ স্কিলস আসলো। তো এখন স্কিলসের ভিতরে যদি আমি এই স্কিলসের ভিতরে যদি আবার স্কিল 2কে দেখতে চাই, তাহলে কিভাবে দেখব? স্কিলসের ভিতরে যদি স্কিল 2কে দেখতে চাই, আবারও আপনি ডট দেন, আপনি লিখে দেন স্কিল 2। দেখেন আপনার স্কিল 2কে দেখাচ্ছে কিনা? হ্যাঁ। তো আর যদি বলেন যে না ভাইয়া আমি ডট দিব না, আমি ডট না দিয়ে কি করব, ওই যে এভাবে দিয়েও ডাবল কোটেশনের মধ্যে স্কিল 2টা লিখতে পারবো। একই কথা আমি এখানের মধ্যে দিলাম, স্কিল 2 এর জায়গা দিলাম আদার্সকে দিলাম।
OTHERS আদার্স, আমি সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। আদার্স যখন দিব তখন আমার কোনটা দেখাচ্ছে, আদার্সের মধ্যে হচ্ছে আদার 1 হচ্ছে জানি না, আদার 2 হচ্ছে ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার এবং SEO ডেভেলপার। তো আদার্সের ভিতরে যদি আবার আদার্স 2তে যেতে চাই তাহলে আবার কিভাবে লিখব, এখানে মধ্যে ডট দিয়ে দিব নাকি ওই যে ওইভাবে লিখবো বলেন? ডট দিয়ে দিই, হ্যাঁ এটাই আমার ডট দিয়েও করা যাবে। ওই আদার 02 যখন দিয়েছি এভাবে আসছে। তো আদার 02-র মধ্যে কিন্তু একটা অ্যারে রয়েছে। তো অ্যারেকে কল করার জন্য কি করতে হবে, জাস্ট আমরা এখানের মধ্যে এইভাবে দিয়া 0 দিব। 0 মানে হচ্ছে আমার ফটোগ্রাফার, 1 মানে হচ্ছে আমার, এখানে আমাদের আর ডট মোড কোটেশন মোশন দেওয়া লাগবে না। আশা করি আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে একটা অ্যারের ভিতরে কিভাবে অবজেক্ট লিখতে হয়, ওই অবজেক্টের ভিতরে আবার কিভাবে অ্যারে লিখতে হয়, মাল্টি ডাইমেনশনাল অ্যারেগুলো কিভাবে কল করতে হয়, অবজেক্টের ভিতরে কিভাবে অ্যারে ইউজ করতে হয়, অবজেক্টের ভিতরে কিভাবে অবজেক্ট লেখা যায়, মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট কিভাবে লিখতে হয়, সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এই অংশগুলো যদি আপনারা না বুঝেন, অবজেক্টের এই বেসিক পার্টটা যদি আপনারা না বুঝেন, আপনারা কিন্তু সামনে অনেক নাকানি চুবানি খাবেন। কারণ আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমি খুবই অ্যাডভান্স ওয়েতে আমি আলোচনা করব, কারণ আমি পুরাতন বিষয়গুলো তো আর ব্যাক করব না। আর যতটুকু ভাইয়া জানিয়েছি, অ্যারে এবং অবজেক্ট নিয়ে আরও অনেক আলোচনা আছে, অ্যারে নিয়ে আরও অনেক আলোচনা আছে, এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। আর অবজেক্ট নিয়ে আরও বিস্তারিত আলোচনা পাবেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসের মধ্যে। আবার যখন আমি ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব, ওই ফাংশনাল প্রোগ্রামিং ক্লাসের মধ্যে এই অবজেক্টের মধ্যে অবজেক্ট মেথড তৈরি করে দেখাবো, এর বিভিন্ন মেথড বিভিন্নভাবে, এগুলো আমি সবগুলোর কম্বাইনে বিভিন্ন প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রসেস দেখাবো, তখন আপনাদের এগুলো ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার, এসি ওর ভিতরে অ্যারে অবজেক্ট অ্যাড করেন তো? এটার ভিতরে আমার অবজেক্ট অ্যাড করবেন আপনি। এই অ্যারেটা তো হচ্ছে আমার একটা প্রপার্টির ভ্যালু, ওর ভিতরে অ্যাড করা যাবে না? এর মধ্যে আপনি অ্যাড করতে পারবেন, আমি অ্যাড করে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, এর মধ্যে করা যাবে, কিন্তু এটার মধ্যে আপনি অ্যাড করতে পারেন, তবে এরকম হয় না, হইতেও পারে। হ্যাঁ, দিলাম আপনার যেহেতু মাথায় চলে আসছে, আমি কি দিতে পারি এখানে, মনে করেন ব্রাদার BROTHER ব্রাদার 01 কোলন, মনে করেন দিলাম আপনার মুহিত, এই তো। আরেকটা লিখবেন, আরেকটা লিখেন ব্রাদার, না এটাই থাক, কিন্তু আউটপুট আসবে কি হবে? হ্যাঁ, ব্রাদার 02 হচ্ছে সালমান। তো সালমান ভাইয়ের নাম লিখলাম। এটার আউটপুট আমরা দেখি তো কোথায় আছে, এখন SEO-তে আছি। তাহলে আমরা এটা হচ্ছে 0 1 2, তাহলে আমরা 2 দিব। এই যে 2 যখন দিচ্ছি তখন আমার কিন্তু এখানের মধ্যে ব্রাদার, এই যে মোহিত, ব্রাদার 02 হচ্ছে সালমান। তো এখানের মধ্যে 2 এর ভিতরে আমাকে এই ডট দিয়ে আমি এই যে ব্রাদার 01 লিখবো, তাহলে আমার ব্রাদার 01 দেখাচ্ছে। জি ভাই, ঠিক আছে। অথবা আপনি যদি চান ভাইয়া ওই যে এভাবে লিখতে পারেন, ব্রাদার ব্রাদার 01 এভাবেও দিতে পারেন, তাইলেও কোনো সমস্যা নেই। আশা করি আপনারা সব রকমভাবে প্র্যাকটিসগুলো করতে পারবেন। আমরা কি আজকে লুপ শুরু করব নাকি পরবর্তী ক্লাসে লুপ প্র্যাকটিস করবেন? ভাইয়া লুপ আজকে করেন না ভাইয়া। আচ্ছা, আর লুপ নিয়ে আলোচনা করলে কিন্তু মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তো আমরা লুপ নিয়ে আলোচনা করি না, পরবর্তী ক্লাসটা একটা লং টাইম একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তো আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন। আমি কিন্তু আপনাদের গ্রুপের হোমওয়ার্কগুলো দেখি এবং রিয়েক্ট দিই। তো হোমওয়ার্ক জমা দিলে ভাইয়া আপনাদের এই ক্লাস করে তো আমার লাভ হচ্ছে না, তাই না? আমি ক্লাস করাচ্ছি আপনাদের শেখার জন্য। তো আপনারা যদি প্র্যাকটিসই না করেন, গ্রুপে হোমওয়ার্ক জমা না দেন, তাহলে দেখা গেছে আমি কোর্স অফ করে দিব বা করাবো না। না ভাইয়া দিব ভাইয়া, সবাই মিলে একসাথে দিব। প্র্যাকটিসগুলো করলে যদি আপনারা 5 জনও যদি আমি অ্যাক্টিভ পাই, আমি একদম আপনাদের জব পাওয়া পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত, এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কোনো একটা ভালো একটা কোম্পানিতে আপনি ইন্টার্নে অ্যাপ্লাই করতে পারছেন এবং চান্স না পাইছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি সাপোর্ট দিয়ে যাব। ইনশাআল্লাহ ভাই দিব ভাই, জমা দিব। তো প্র্যাকটিসগুলো জমা দিন। জমা দেব কি স্ক্রিনশট দিব নাকি ভিডিও করে দেব? ভিডিও করেও দিতে পারেন, স্ক্রিনশট আকারেও দিতে পারেন। আমি আপনাদেরকে যখন ডাটাবেজ নিয়ে আলোচনা করব এবং ডোমেন হোস্টিং নিয়ে আলোচনা করব,
ডেভেলপমেন্ট পার্টে যাব তখন আপনাদেরকে এগুলো দেখাবো যে লাইভ সার্ভারে কীভাবে আপলোড করতে হয়। আপনাদের গিটহাবের উপর একটা কোর্স আছে, আপনাদেরকে একটু সতর্ক করে দিই, আমার যে গিটহাবের যে ভিডিওগুলো আপলোড করা আছে এগুলো আপনারা এখনই সময় করে করে ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করে ফেলবেন। গিটহাবের উপর চমৎকার একটা প্লেলিস্ট আপলোড করা আছে, কোর্সটা এখনও সম্পূর্ণ হয়নি। আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট কোর্সটা শেষ হওয়ার পরে, হয়তো আমরা জাভাস্ক্রিপ্ট কোর্সটা এই মাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, এই মাস না সরি আগামী মাসের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট শেষ হয়ে যাবে। আগামী মাসের 20 থেকে 30 তারিখের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট শেষ হওয়ার পর আমি আপনাদেরকে গিটহাব নিয়ে ক্লাস করাবো। মাস্টারিং ইন গিটহাব এই কোর্সটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। আপনারা গিটহাব কোর্সটাকে এখন থেকে প্র্যাকটিস না শুরু করলে তখন আমি গিটহাব কিন্তু এখানে মানে যেখানে সম্পূর্ণ করেছি ওইখান থেকেই কিন্তু আমি শুরু করব। এই যে গিটহাব নিয়ে আপনার ক্লাস আপলোড করা আছে 4টা, আমি 5 নাম্বার টপিকস থেকে শুরু করব। তো গিটহাব যদি আপনারা আবার না পারেন, আপনি ডেভেলপার হয়ে লাভ আছে? লাভ নেই। আমি যে আপনাদেরকে প্রজেক্টগুলো করব এগুলো আপনার কিন্তু পোর্টফোলিও হয়ে যাবে, এই পোর্টফোলিওটা আপনার গিটহাবে থেকে যাবে এবং আমি গিটহাবের মাধ্যমেই আপনাদেরকে মানে পরবর্তী যে ক্লাসগুলো আছে রিয়েক্ট নিয়ে যে কাজ করব আমি সবগুলো গিটহাবের মাধ্যমে করাবো। তো আপনি আবার ক্লাস বুঝবেন না, তো এখন থেকেই ফাঁকে 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 আপনারা মাস্টারিং ইন গিট অ্যান্ড গিটহাব যে কোর্সটা রয়েছে এটা আপনারা সম্পূর্ণ করে ফেলবেন, তাইলে আমি রিয়েক্ট কোর্সটা খুব সুন্দর করে করাইতে পারবো। এগুলো সম্পূর্ণ করে রাখলে আমি আরও 3-4টা ক্লাস করালে গিটহাবের ক্লাস শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাই, আমরা বুটস্ট্র্যাপের যে একটা প্রজেক্ট শুরু করেছিলাম ওই প্রজেক্টটা আপনাদেরকে রিয়েক্টে কনভার্ট করে দেখাবো এবং ওই প্রজেক্টে আপনাদেরকে বুটস্ট্র্যাপ দিয়ে সম্পূর্ণ করে থিম ফরেস্টটা আপলোড করে এবং অ্যাপ্রুভ করে দেখানো হবে। টেনশন করবেন না, লেগে থাকেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।